প্রত্যেকে হেডিং করো লাইফ সায়েন্সের আজকের টপিক অভিব্যক্তি বা এভলিউশন। দেখো, খুব ইন্টারেস্টিং টপিক, কিছুটা টাফও তোমাদের মনে হতে পারে। কেউ বলতে পারে প্রথমে যে এভলিউশন বা অভিব্যক্তি কাকে বলে, অভিব্যক্তি বা এভলিউশন কী বলা যাবে? নিজের ভাষায় বলতে পারো, যেটা মনে হয় বলো। কোনো বইয়ের ভাষা জানতে চাইছি না, সংজ্ঞার মতো নয়, একটু এক্সপ্লেন করো। রিয়া, বলা যাবে কাকে বলে অভিব্যক্তি বা এভলিউশন? ব্রতি বলতে পারবে ওইটাকে বলা যাবে? হচ্ছে একটা জীব বিভিন্ন পরিবেশের প্রভাবে জটিলতম জীবের তৈরি। হ্যাঁ, একদমই তাই। যে দীর্ঘকালব্যাপী ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে কোনো জীব যখন নতুন বৈশিষ্ট্যসম্পন্ন একটি জটিল জীব উৎপন্ন হয় বা সৃষ্টি হয়, এর যে এই ধারাবাহিক প্রতিটা পরিবর্তন, একে কী বলা হচ্ছে? জৈব অভিব্যক্তি বা যেটাকে বলা হয় জৈব বিবর্তন। তাহলে অভিব্যক্তিও যা, বিবর্তনও কিন্তু তাই। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে এই যে অভিব্যক্তি হচ্ছে, তাহলে অভিব্যক্তি হওয়ার আগে জানতে হবে পৃথিবীতে জীব কীভাবে এলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই লেখো যে পৃথিবীতে জীবন সৃষ্টি। প্রথম হেডিং করো যে পৃথিবীতে জীবন সৃষ্টি বা জীব সৃষ্টি, যাই বলতে পারো। এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, পৃথিবীতে জীবন সৃষ্টি বা জীব সৃষ্টি। দেখো, এখানে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন কিন্তু মতবাদ দিয়ে গেছে। তার মধ্যে প্রথম যে মতবাদ আমাদের জানার দরকার সেটা কি, সেটা লিখে রাখো, ওপারিন ও হ্যালডেনের মতবাদ। ফার্স্ট নোট ডাউন করো, ওপারিন ও হ্যালডেনের মতবাদ। ওপারিন ও হ্যালডেনের মতবাদ। এই ওপারিন ও হ্যালডেনের মতবাদ কি, ওনারা কি বলেছেন, কি ব্যাপার? দেখো, ভালো করে শোনো। দুজন বিখ্যাত বিজ্ঞানী যারা এই জীব সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা করে গেছেন। এখানে ভালো করে শুনে রাখবে, ওপারিন কী মত প্রকাশ করেছে। ওপারিন বলে গেছে, পৃথিবীর আদিম পরিবেশে যে সূর্যরশ্মি ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত এর কারণে যে তাপশক্তি, অতিবেগুনি রশ্মি বা মহাজাগতিক রশ্মি আছে, এদের পারস্পরিক বিক্রিয়ার ঘটার মাধ্যমে জৈব অণু সৃষ্টি হয়। এটা কে বলেছে? ওপারিনে বলেছে। এতটা ডিটেলসে লেখার দরকার নেই, শুনে নাও। হ্যালডেন কি বলেছে? হ্যালডেনের মতবাদটা কিন্তু বেশি গ্রহণযোগ্য। উনি কি বলেছেন দেখো, এই হ্যালডেন কি বলেছে যে আদিম পরিবেশে আবির্ভূত জৈব অণুগুলি সমুদ্রের জলের সঙ্গে মিশে একটি ঘন উত্তপ্ত একটা জলীয় অংশ সৃষ্টি করেছে, যাকে কি বলা হয় বলতে পারবে কিন্তু অনেকেই, যাকে বলা হয় হট ডাইলিউট স্যুপ। বোঝা গেছে? এবার এই ওপারিনের মতবাদ, হ্যালডেনের মতবাদকে একত্রে কি বলা হয়? এই দুজনের মতবাদকে একত্রে বলা হয় প্রাকৃতিক মতবাদ। ভালো করে শুনবে, বা রাসায়নিক বিবর্তনবাদ। নোট ডাউন করো, লিখে নাও যে এদের মতবাদকে বলা হয় প্রাকৃতিক মতবাদ। প্রাকৃতিক মতবাদ বা রাসায়নিক বিবর্তনবাদ। ওকে, একে বলা হয় প্রাকৃতিক মতবাদ বা রাসায়নিক বিবর্তনবাদ। মনে থাকবে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এরপর একটা সাব হেডিং করো, হট ডাইলিউট স্যুপ। বলতে পারবে কাকে বলে? এক্ষুনি বললাম। এটা কার ধারণা দিয়েছেন? এই হট ডাইলিউট স্যুপের ধারণা কে দেন? এটাই কিন্তু কোশ্চেন আসে। এটা কিন্তু কে দেন? হ্যালডেন। নোট ডাউন করো যে হ্যালডেনের মতানুসারে দেখো, এটা কিন্তু হ্যালডেনের ধারণা দেয়, কোশ্চেন কিন্তু আসে। এই হট ডাইলিউট স্যুপের মতবাদটি কার? এটা কিন্তু হ্যালডেনের। নোট ডাউন করবে যে আদিম পরিবেশে নোট ডাউন করো প্রত্যেকে, ভালো করে একটু একদিন পড়ে নিয়েও মুখস্থ হয়ে যাবে। আদিম পরিবেশে আবির্ভূত, প্রত্যেক খাতায় কিন্তু ভালো করে নোট ডাউন করো, আবির্ভূত জৈব অণুগুলি সমুদ্রের জলের সঙ্গে মিশে যে অনুকূল মাধ্যম সৃষ্টি করে,
তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় হচ্ছে হট ডাইলিউট স্যুপ। বোঝা গেছে? এবং বিজ্ঞানী হ্যালডেনের মতানুসারে এই হট ডাইলিউট স্যুপ বা এই মিশ্রণ থেকে কি হচ্ছে? জৈব অণুর উৎপত্তি লাভ করছে। এটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে দেখো, এটা ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না? চলো, এরপরে আরেকটা আমাদের জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে কোয়াসারভেট মডেল। নোট ডাউন করো, কোয়াসারভেট মডেল। এই কোয়াসারভেট মডেল সম্বন্ধে কার কোনো আইডিয়া আছে? জানা উচিত, কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে। আগের বছরও তোমাদের পরীক্ষায় এভলিউশন থেকে 2খানা কোশ্চেন এসেছিল। দেখো, কোয়াসারভেট মডেল, এই কোয়াসারভেট মডেল কি? ভালো করে শোনো, এটা কার? এটা হচ্ছে, যেমন হট ডাইলিউট স্যুপটা হ্যালডেনের মতানুসারে, আর কোসারভেটটা কার মতানুসারে? ওপারিনের মতানুসারে। তাহলে ওপারিন একটা বিশেষ কোসারভেট নামটা কাকে নিয়ে দেন? লিপিড বা ফ্যাট, কার্বোহাইড্রেট ও প্রোটিনের মিলিত রূপ। ওকে, তিনি বলেন যে কোসারভেট পরিবেশ থেকে লিপিড সংগ্রহ করে বৃদ্ধি পায় এবং সেটি মুকুল সৃষ্টি করে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম ছিল। এটাই তাহলে কি বলতে চাইছে উনি? উনি বলতে চাইছেন যে কোসারভেটই হলো প্রথম কোষীয় জীব। বোঝা গেছে? নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওপারিনের মতানুসারে, ওপারিনের মতানুসারে আগেরটা কার? আগেরটা কিন্তু হ্যালডেন, এটা ওপারিন, এটা মাথায় রেখো। ওপারিনের মতানুসারে লিপিড ব্র্যাকেটে তোমরা ফ্যাট লিখে রাখতে পারো, লিপিডও যা ফ্যাটও তা। লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেটের মিলিত রূপ হলো কোসারভেট। অ্যাকচুয়ালি কোসারভেট বলি, কিন্তু নাম স্পেলিং কি? কোয়াসারভেট। ওকে, এবং বিজ্ঞানী ওপারিনের মতে এই কোয়াসারভেটই ছিল কি? প্রথম এককোষীয় জীব। তবে বর্তমান ক্ষেত্রে লিখে রাখো, এটি ছিল মানে ওনার মত অনুসারে এটি ছিল প্রথম এককোষীয় জীব বা প্রথম কোষীয় জীব। তবে একটা ব্যাপার জানার দরকার, যে বর্তমান আমাদের যে এভলিউশনের যে হিস্ট্রি বা বলি বা এভলিউশনের যে সায়েন্সের যে পার্ট, সেখানে কিন্তু কোয়াসারভেট মডেলকে একেবারেই গ্রাহ্য করা হয় না বা গ্রহণ করাই হয় না। হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই প্রথমে আমরা পড়লাম কি? ওপারিনো হ্যালডেনের মতবাদ, হট ডাইলিউট স্যুপ আর কোয়াসারভেট মডেল। সেকেন্ড আমরা যেটা পড়বো, খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়েও কিন্তু কোশ্চেন আছে, যেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার মডেল। নেক্সট নোট ডাউন করবে, মাইক্রোস্ফিয়ার মডেল। ওকে, বলা যাবে এই মাইক্রোস্ফিয়ার মডেল কোন বিজ্ঞানী প্রবক্তা? দেখি কে বলতে পারে? কে বুঝতে পারে না বলো? সিডনি ফক্স, একদমই তাই। নোট ডাউন করে না, SW ফক্স। এর প্রবক্তা কে? SW ফক্স। ওকে, যাকে আমরা বলি সিডনি উইলিয়াম ফক্স। ওকে, তাহলে দেখো, ভালো করে শোনো, প্রত্যেকটা বিজ্ঞানী নিজের মতামত দিতেই পারে, তার সাপেক্ষে যুক্তি বা প্রমাণ বা কোনো কিছু সায়েন্টিফিক এভিডেন্স রাখতেই পারে। সেই মতে সিডনি ফক্স এই মডেলটা রচনা করেন। এখানে কি বলেছেন? ওনার মতানুসারে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। যেমন ওপারিনের মতে প্রথম কোষীয় জীব কোনটা? কোয়াসারভেট। মাইক্রোস্ফিয়ারটা কার মতানুসারে? এই ফক্সের মতানুসারে। লিখে রাখো, ওনার মতানুসারে খুব গুরুত্বপূর্ণ, ওনার মতানুসারে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। দেখো, কোনটা গ্রহণ করব আমরা, কোনটা বর্জন করব পরের ব্যাপার, বাট যে যার ধারণা কিন্তু দিতেই পারেন। এবার তোমাদের মনে রাখতে হবে মাইক্রোস্ফিয়ার কি। দেখো, গঠনের দিক থেকে কিন্তু মাইক্রোস্ফিয়ার অনেকটাই কোয়াসারভেটের মতো। তবে পার্থক্যটা কি? মাইক্রোস্ফিয়ার অর্ধবেদ্য পর্দা বিশিষ্ট প্রোটিনের গঠন। লিখে রাখো, এটি হলো অর্ধবেদ্য পর্দা বিশিষ্ট প্রোটিনের গঠন। অর্ধবৃত্ত পর্দা বিশিষ্ট প্রোটিনের গঠন। বোঝা গেছে?
হ্যাঁ কি না? তাহলে প্রাথমিক জীব সৃষ্টির পর্যায়ে দেখা যাচ্ছে যে মাইক্রোস্ফিয়ার জাতীয় কোনো পদার্থ অস্তিত্ব অসম্ভব, এ কথা বলা যায় না। তাহলে বলতে পারি যে কোয়াসার বেড মডেলের তুলনায় এই মডেল কিন্তু তুলনামূলক কিছুটা গ্রহণযোগ্য। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো, তাহলে মোটামুটি আমাদের কী কী থিওরিম পড়ার দরকার না বুঝলাম। তবে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে আদিম পরিবেশে কিভাবে কোষীয় জীব আবির্ভাব ঘটেছিল। আমাদের কিন্তু পর্যায়গুলো একটু জেনে রাখা দরকার, নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ। লিখে নাও কোষীয় জীব আবির্ভাবের পর্যায়, কোষীয় জীব আবির্ভাবের পর্যায়। দেখো এই পর্যায়গুলো কিন্তু 1, 2, 3 করে আমি বলবো। এই 5টা পর্যায় কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভালো করে শোনো। এই পর্যায়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1, 2, 3 করে 5টা পর্যায় বলবো, 1, 2, 3, 4 করে একটু মনে রাখো। ফার্স্ট 1 নম্বর পর্যায় কি? লিখে রাখো জৈব রাসায়নিক সংশ্লেষণ। ফার্স্ট নোট ডাউন করবে, জৈব রাসায়নিক সংশ্লেষণ। ওকে, এর পরবর্তী পর্যায় কি? 2 নম্বর পর্যায় কি? নোট ডাউন করো, নিউক্লিক অ্যাসিড সৃষ্টি ও প্রোটিন গঠন। নোট ডাউন করবে, নিউক্লিক অ্যাসিড সৃষ্টি ও প্রোটিন গঠন, নিউক্লিক অ্যাসিড সৃষ্টি ও প্রোটিন গঠন, প্রোটিন গঠন। এর পরবর্তী পর্যায়ে কি? 3 নম্বর পর্যায়ে কি? আমি এই অ্যারো দিয়ে লিখছি, মানে কি? মানে কোনো জীব সৃষ্টি হয়েছিল প্রথমে জৈব রাসায়নিক সংশ্লেষণ দ্বারা, পরে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড গঠন দ্বারা, তারপরে নোট ডাউন করবে যে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সংযোগ। নোট ডাউন করো, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সংযোগ। নেক্সট নোট ডাউন করবে 4 নম্বর, খুব গুরুত্বপূর্ণ স্টেপ, নিউক্লিয় প্রোটিনের পর্দায় অন্তর্ভুক্তি, নিউক্লিয় প্রোটিনের পর্দায় অন্তর্ভুক্তি, এরপরে 5 নম্বর নোট ডাউন করবে প্রাথমিক কোষীয় জীবের আবির্ভাব, প্রাথমিক কোষীয় জীবের আবির্ভাব। ওকে, এই হলো 5টা স্টেপ। এই স্টেপগুলো কিন্তু মাথায় রাখা প্রয়োজন, বিভিন্ন এমসিকিউ কোশ্চেনের জন্য এই 5টা স্টেপ একটু মনে রাখা দরকার। হয়েছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে? চলো, এগুলো বোঝা গেলে এরপর আমাদের এবার ডিটেলসে একটু ঢুকতে হবে। ডিটেলসে কি ঢুকবো? আমরা যে অভিব্যক্তি যে পড়বো, অভিব্যক্তির জন্য কি দরকার, ওই ব্যক্তির জন্য কী দরকার, ওই বিভিন্ন থিওরি তো আমরা পড়বোই, আমরা লাস্টে একদম পড়বো ল্যামার্কের তত্ত্ব, ডারউইনের তত্ত্ব পড়বো, কিন্তু তার আগে আমাদের কী দরকার, কী জানার দরকার বলতে পারবে? প্রথমেই যেটা জানার দরকার যে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ। তাহলে প্রমাণ না পেলে অভিব্যক্তির ধারা কিভাবে হয়েছে বা কোনো জীব কিভাবে একটা সরল জীব থেকে জটিল জীবে পরিণত হয়েছে, প্রমাণ ছাড়া কিন্তু আমরা বলতে পারা মুশকিল। তাই প্রথমেই প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ যে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পরপর পয়েন্ট করে লিখে যাব। লিখে নাও, অভিব্যক্তির সপক্ষে প্রমাণ। ওকে, প্রমাণের তলে আন্ডারলাইন করো, খুব গুরুত্বপূর্ণ। এই অভিব্যক্তির সপক্ষে প্রমাণ এর পয়েন্টগুলো কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমেই যেটা জানার দরকার যে সারি স্থান গঠিত প্রমাণ। সারি স্থান বলতে অ্যানাটমিক্যাল এভিডেন্স, যখন কোনো জীবের মধ্যে আমরা কোনো সারির স্থান গঠিত কোনো কম্পারিজন করব, তার মধ্যে প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ প্রত্যেকেই আমরা জানি, সমসংস্থ অঙ্গ। দেখি কে বলতে পারে সমসংস্থ অঙ্গ বলা যাবে? সমসংস্থ অঙ্গ বলতে আমরা কি বুঝি? ভালো করে বলো, বুঝতে পারলাম না। যে সমস্ত, একদমই তাই, লিখে রাখো, যে সমস্ত অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে পৃথক। লিখে নাও, যে সমস্ত অঙ্গ গঠনগত ও উৎপত্তিগতভাবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে পৃথক, তাকে কি বলা হয়?
সমস্ত অঙ্গ বলা হয়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দাও দেখি, দুটো এক্সাম্পল কে বলতে পারে? এক্সাম্পল কি বলতে পারি? লিখে নাও, পাখি ও বাদুড়ের কি বলতে পারি? ডানা। হ্যাঁ কি না? পাখি ও বাদুড়ের ডানা। এছাড়া বলতে পারি হচ্ছে মানুষের হাত, তিমির অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ। এইগুলো কিসের জন্য? এইগুলো ভালো করে শোনো, এগুলো প্রত্যেকটা উৎপত্তিগতভাবে এক, কিন্তু মানুষের হাত যে কাজ করছে, তিমির অগ্রপদ কি সেই কাজ করছে? বা ঘোড়ার অগ্রপদ কি সেই কাজ করছে? করছে না। তাহলে পরপর লিখে নাও, পাখির বা বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ। নেক্সট নোট ডাউন করবে, তিমির অগ্রপদ, যাকে প্যাডেল বলা হয়, তিমির প্যাডেল বলা হয়, অগ্রপদ না বলার থেকেই ভালো। আর মানুষের হাত, এইগুলো প্রত্যেকটা উৎপত্তিগতভাবে এক। হ্যাঁ কি না? গঠনটাও সেম, কিন্তু এদের কি কাজ কি এক? এদের কাজ সম্পূর্ণ আলাদা। হ্যাঁ কি না? কীরকম আলাদা? মানুষের হাত কি কাজে লাগে আমরা প্রত্যেকেই জানি। তিমির প্যাডেল কী করতে কাজে লাগে? সাঁতার কাটতে। ঘোড়ার অগ্রপদ দৌড়াতে। পাখি বা বাদুড়ের ডানা কি? উড়তে। তাহলে একটা অঙ্গ উঠতে কাজে লাগছে, একটা ছুটতে, একটা কোনো কিছু ভার বহন করতে, আর একটা সাঁতার কাটতে। কিন্তু তাহলে কাজ আলাদা বলতে পারি, কিন্তু ভালো করে শোনো, এদের উৎপত্তি বা গঠনটাও সেম। তাহলে বলা যায় এরা পরস্পর কি? বলো, এরা পরস্পর সমস্ত অঙ্গ। বলো বোঝা গেছে কি না? ইয়েস অর নো রিপ্লাই করবে। বোঝা গেছে? চলো নেক্সট হেডিং করবে সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট হেডিং করো সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট পয়েন্ট করবে সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? জাস্ট অপোজিট বলা উচিত, কেউ একজন বলো। সমবৃত্তীয় অঙ্গ একদমই তাই, যে সমস্ত অঙ্গ কার্যগতভাবে এক কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা। লিখে নাও, যেসব অঙ্গ কার্যগতভাবে এক কিন্তু গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা, তাদের কি বলা হয় বা পৃথক? তাদের বলতে পারি আমরা সমবৃত্তীয় অঙ্গ। উদাহরণকে বলতে পারে বলা যাবে? দেখো, উদাহরণ লিখে রাখো, যে পতঙ্গের ডানা আর লিখে রাখো পাখির ডানা। দুটোরই কাজ কি? দুটোরই কাজ হচ্ছে ওড়া। হ্যাঁ কি না? তাহলে ওড়া যদি কাজ হয় তাহলে কাজটা একই, কিন্তু পতঙ্গের ডানা কী দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। আর পাখির ডানা কী দ্বারা গঠিত? পালক দ্বারা গঠিত। তাহলে গঠনটা আলাদা। হ্যাঁ কি না? লিখে রাখো, গঠন আলাদা। বোঝা গেল? তাহলে পতঙ্গের ডানা আর পাখির ডানার কাজ একই, কিন্তু গঠন আলাদা, তাই এদের বলতে পারি পরস্পর সমবৃত্তীয় অঙ্গ। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। চলো নেক্সট আমার যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, যে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? এটা বলা উচিত। নিষ্ক্রিয় অঙ্গ কি? বলো, এটা বলা উচিত তোমাদের। নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বুঝি? দেখো, আমাদের জীবদেহের বিভিন্ন এমন অঙ্গ রয়েছে। কেন কাজ করবে না? এটা বলা উচিত। কেন কাজ করবে না? বলো, কেন কাজ করবে না? হ্যাঁ, মানে এর কারণটা কি? যে দীর্ঘদিন অব্যবহারের ফলে। হ্যাঁ কি না? যে কোনো দেহের কোনো অঙ্গ দীর্ঘদিন মানে ক্রিয়া না করার ফলে বা কাজ না করার ফলে তার কর্মদক্ষতা যখন লোপ পায়, সেই সমস্ত অঙ্গে কি বলা হয়? নিষ্ক্রিয় অঙ্গ বলে। লিখে রাখো, জীবদেহের কোনো অঙ্গের কর্মদক্ষতা লোপ পেলে তাকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। উদাহরণ বলো দেখি,
উদাহরণ আশা করতেই পারি তোমার থেকে। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স আর অ্যাপেন্ডিক্স, আর 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 হচ্ছে কানের পেশি, একদমই তাই, লিখে রাখো অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, কানের পেশি, কানের পেশি, ভ্রু, এগুলো প্রত্যেকটা কি নিষ্ক্রিয় অঙ্গ, হ্যাঁ কি না? এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে শোনো। এই অ্যাপেন্ডিক্সই আবার, এই অ্যাপেন্ডিক্সই লিখে রাখো ব্যাকেটে গিনিপিগের ক্ষেত্রে মানে সক্রিয়, গিনিপিগের ক্ষেত্রে সক্রিয়। জিকেতে কোশ্চেন আসে যে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো যেটি গিনিপিগের ক্ষেত্রে সক্রিয়। এই অ্যাপেন্ডিক্স কিন্তু সিকাম হিসাবে গিনিপিগের দেহে সক্রিয়, হ্যাঁ কি না? হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোঝা গেছে? চলো, নিষ্ক্রিয় অঙ্গ তাহলে বোঝা গেল। অ্যাপেন্ডিক্স আগে কি কাজে ব্যবহৃত হতো? কোনটা বলো? এটা তো বৃহদন্ত্রের একটা অঙ্গ, হ্যাঁ কি না? ওখানে বিভিন্ন ফ্যাট জাতীয় মানে ফ্যাট জাতীয় খাদ্যের পুনঃশোষণে সাহায্য করতো, একদম শেষ প্রান্ত। তারপরে দেখা যাচ্ছে যে ওইখানের কোনো উৎসেচকের কোনো ক্ষরণ ঘটছে না, বা বৃহদন্ত্রের এই অংশে কোনো রকম কোনো খাদ্য প্রবেশ করছে না, কোনো কিছু হচ্ছেই না, তো ওটা আমাদের লোপ পেয়েছে। এই কারণে দেখা যায় যে মানুষ যদি বেশি ঝাল মশলা রিচ খাবার বেশি খায়, তখন দেখা যায় যে যেহেতু ওই অঙ্গে থেকে কোনো উৎসেচক খরিত হয় না বা কোনো কিছু ওই অঙ্গে পুনঃশোষণ ঘটছে না, তাহলে ওখানে এইরকম ঝাল মশলা তেল এইগুলো জমে একটা ব্যথা সৃষ্টি হতে পারে, তবে সবার ক্ষেত্রে হয় না। এটা 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 অনেকগুলো কন্ডিশন থাকে আর কি, তো ওটা হতে পারে, তাই বলা হয় অ্যাপেন্ডিক্স একটা ঝাল মশলা খেলে বা একটা রিচ খাবার খেলে একটা হতে পারে। তবে আগে হ্যাঁ, বৃহদন্ত্রের একটি পার্ট ছিল, আর এখনও পর্যন্ত গিনিপিগের দেহের ক্ষেত্রে দেখা গেছে, কেন গিনিপিগের সব কিছু আমরা গিনিপিগের ওপর কোনো কিছু মানে অ্যাপ্লাই করি, দেখা যাচ্ছে গিনিপিগের ক্ষেত্রে কিন্তু এখনও সিকাম হিসাবে অ্যাপেন্ডিক্সটা সক্রিয় অঙ্গ, যেটা মানুষের ক্ষেত্রে সক্রিয় নয়, বোঝা গেছে? এছাড়া আরও এক্সাম্পল লিখতে পারো যে পাখি, পাখিদের ডানা সক্রিয় অঙ্গ, ডানা ছাড়া উঠতেই পারবে না, কিন্তু উট পাখি, এমু, কিউই, এরা কি হয়, ডানা আছে কিন্তু ডানার সাহায্যে উঠতে পারে না, ডানাটা সম্পূর্ণ আমি নিষ্ক্রিয়। তাহলে এই পাখির ডানাটাও উট পাখি, এমু, কিউই এদের কাছ থেকে কি, এদের কাছে কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু বাদ বাকি কমন পাখিদের ক্ষেত্রে কি সক্রিয় অঙ্গ, বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো আমাকে, বোঝা গেছে তো? চলো, এই গেল নিষ্ক্রিয় অঙ্গ। এই নিষ্ক্রিয় অঙ্গের পর নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখো নেক্সট নোট ডাউন করো, যে নেক্সট পয়েন্ট লিখে রাখো যে সংযোগ রক্ষাকারী প্রাণী, সংযোগ রক্ষাকারী প্রাণী, সংযোগ রক্ষাকারী প্রাণী। তাহলে ভালো করে একটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট, সংযোগ রক্ষাকারী প্রাণী বলতে কী বুঝি, ভালো করে শোনো। আমাদের যে অভিব্যক্তির বা আমাদের যে জীবজগতের যে বিবর্তন, সেখানে আমরা দেখা যায় যে এমন কোনো কিছু প্রাণী রয়েছে যারা দুইটি পর্ব বা দুইটি শ্রেণীর মধ্যে বৈশিষ্ট্য বহন করে। লিখে রাখো কিছু বিশেষ প্রাণী, কিছু বিশেষ প্রাণী, কিছু বিশেষ প্রাণী যারা যারা দুটি পর্ব বা দুটি শ্রেণীর মধ্যে সংযোগ রক্ষা করে, সংযোগ রক্ষা করে। এই টপিকের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম্পল। আমাদের মোটামুটি 4টে এক্সাম্পল মনে রাখতে হবে, 1, 2, 3, 4। দেখি 4টে কে বলতে পারবে, দুটো তো বলা উচিত, বলতে পারবে? সংযোগ রক্ষাকারী প্রাণীর এক্সাম্পল বলা যাবে? ফার্স্টে নোট ডাউন করো, বলো কি বলছো, কোনটা বলছো, লেখো ফার্স্ট এক্সাম্পল, লেখো পেরিপেটাস। পেরিপেটাস, দেখো পেরিপেটাস যে প্রাণী, এর মধ্যে কার কার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, লিখে রাখো অঙ্গুরিমাল ও সন্ধিপদ। নোট ডাউন করো, এদের মধ্যে অঙ্গুরিমাল ও সন্ধিপদ্মের বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। পেরিপেটাস। নোট ডাউন করো স্ফেনয়েড, স্ফেনোয়েড। এই স্ফেনোয়েডের মধ্যে কার কার অস্তিত্ব লক্ষ্য করা যায়, লিখে রাখো উভচর ও সরীসৃপ, উভচর ও সরীসৃপ। ওকে, নেক্সট নোট ডাউন করবে প্লাটিপাস। নেক্সট নোট ডাউন করো প্লাটিপাস। এই প্লাটিপাসের মধ্যে কার কার, লিখে রাখো সরীসৃপ ও কে বলবে, সরীসৃপ ও স্তন্যপায়ী।
সরীসৃপ ও স্তন্যপায়ী। লাস্ট এক্সাম্পল লিখে রাখো লাংফিশ। লাংফিশ, লাংফিশ কার কার কী কী বৈশিষ্ট্য লিখে রাখো, মৎস্য বা মাছ ও উভচর। এই কোশ্চেনগুলো কিন্তু মাঝখান থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে আসে। হচ্ছে হ্যাঁ কি না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই গেল সংযোগ রক্ষাকারী প্রাণী। কোনো ডাউট থাকলে আমাকে বলবে, হ্যাঁ কি না। চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, দেখো লেখা হয়ে গেলে নেক্সট পয়েন্ট করো, যে জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণ, দেখো বায়োলজিতে এই জীবাশ্ম কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জীবাশ্ম কাকে বলে, কে বলতে পারে? জীবাশ্ম কি বলো বলো, বলা উচিত। জীবাশ্ম বলতে আমরা কি বুঝি? বলো বলো, জীবাশ্ম কি বলো জলদি, কে বলতে পারে জীবাশ্ম কি? দেখো এই জীবাশ্ম হলো এই অভিব্যক্তি, ফলে যে প্রাণীদেহ চাপা পড়ে যে স্তরীভূত অংশ সৃষ্টি হয়। একদমই তাই, ভেরি গুড, সুন্দর। যে কোনো উদ্ভিদ বা প্রাণী বা কোনো জীবদেহ কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ক্ষেত্রে তাদের কোনো অংশ যখন চাপা পড়ে যায় এবং যা বহু সময় পরে একটি কি বলবো বলিষ্ঠ প্রমাণ হিসাবে কাজ করে ওই ব্যক্তির, তাকে বলা হয় কি? জীবাশ্ম, বা এই বা ইংলিশে বলা হয় ফসিলস। লিখে রাখো, এটি হলো খুব গুরুত্বপূর্ণ, এটি হলো অভিব্যক্তির সবথেকে বলিষ্ঠ প্রমাণ। এই বলিষ্ঠ প্রমাণ কথাটা কিন্তু অনলাইন করে রাখো, সব থেকে উল্লেখযোগ্য প্রমাণ সেটা কি? জীবাশ্ম। এবার বলা যাবে বায়োলজির যে শাখায় এই জীবাশ্ম নিয়ে আলোচনা করা যায় কী বলা হয়, এটা জানা উচিত। লিখে রাখো পেলিএন্টোলজি। লিখে রাখো পেলিএন্টোলজি, ওকে, যাকে বলা হয় জীবাশ্ম নিয়ে বিদ্যা, পেলিএন্টোলজি। ওকে, এটাকে অনেক জায়গায় এও বলা হয়, অনেক জায়গায় ও বলা হয়। এই পেলিএন্টোলজির আবার দুটো ভাগ হয়, কি কি? যেখানে প্রাণী জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় পেলিওজুলজি। পেলিওজুলজি, যেখানে আলোচনা করা হয় প্রাণী জীবাশ্ম নিয়ে। আর আরেকটা কি বলা হয়? পেলিওবোটানি। পেলিওবোটানি, এখানে কাকি নিয়ে আলোচনা করা হয়? উদ্ভিদ নিয়ে। হ্যাঁ কি না? এটা জুলজি, সরি স্পেলিংটা বাজে লিখেছি, জুলজি। আর এটা যে পেলিওবোটানি, এটা কি বললাম? জীবাশ্ম নিয়ে পড়াশোনা, জীববিদ্যার যে শাখায় যে জীবাশ্ম নিয়ে পড়াশোনা করে তাকে পেলিএন্টোলজি বলা হয়। আর তার পেলিওন্টোলজি দুটো ভাগ, পেলিওজুলজি আর একটা পেলিওবোটানি। আশা করি অসুবিধা নেই, হ্যাঁ কি না? ভালো করে দেখা যায়, ভালো করে দেখো। এই রকম জীবাশ্মরই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা কি? মিসিং লিঙ্ক। কে বলতে পারে মিসিং লিঙ্ক কাকে বলে? মিসিং লিঙ্ক বলতে কি বোঝো, বলা যাবে? মিসিং লিঙ্ক কি? ভালো করে শুনে রাখো, খুব গুরুত্বপূর্ণ। যে দেখা যাচ্ছে যে এমন কিছু জীবাশ্ম আবিষ্কার হয়েছে যেখানে সরাসরি দুটো বা তিনটে ধারার বা যুগের একটা ফাঁক বা একটা সুষম কোনো কিছুর একটা ফাঁক রয়ে, মানে কোনো কিছু একটা সিকোয়েন্স বজায় নেই। মানে আমরা জীবাশ্ম একটা আবিষ্কার হয়েছে, দুটো আবিষ্কারের মাঝে এতটাই মানে বৈশিষ্ট্যের পার্থক্য, আমরা দুটো জীবাশ্মকে কখনোই মেলাতে পারছি না। তাহলে এই রকম আবিষ্কারের যে ত্রুটি, এই ত্রুটির ফলে কোন ধরনের জীব ছিল সেই জীব আমরা প্রপারভাবে বলা সম্ভব হয় না, অর্থাৎ ওই ব্যক্তির ধারাবাহিকতা নষ্ট হচ্ছে প্রপার জীবাশ্ম আবিষ্কার না হওয়ার কারণে। একে কি বলা হয়? মিসিং লিঙ্ক। অর্থাৎ যে লিঙ্কটা আমাদের জানার দরকার ছিল সেটা আবিষ্কার না হওয়ার কারণে সম্পূর্ণভাবে মিসিং। বোঝা গেছে? চলো নোট ডাউন করে নাও, যে যে লিখে রাখো যে উপযুক্ত প্রমাণের অভাবে কোনো ধারাবাহিক কোনো জীবের ভালো করে শুনবে, কোনো জীবের ধারাবাহিক পর্যায়ক্রমের যে ত্রুটি বা ফাঁক লক্ষ্য করা যায় তাকে মিসিং লিঙ্ক বলে। হয়েছে, হ্যাঁ কি না? এই মিসিং লিঙ্কের এক্সাম্পল কেউ বলতে পারবে? এটা কিন্তু বলা উচিত। দেখো
এই মিসিং লিঙ্কের এক্সাম্পল হচ্ছে আর্কিওপটেরিক্স, লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, আর্কিওপটেরিক্স। ওকে, এই আর্কিওপটেরিক্সের মধ্যে কার কার বৈশিষ্ট্য বর্তমান, লিখে নাও। এই আর্কিওপটেরিক্স এমন একটা মিসিং লিঙ্ক বা আবিষ্কৃত জীবাশ্ম যার মধ্যে সরীসৃপ ও পক্ষী শ্রেণীর বৈশিষ্ট্য বর্তমান। সরীসৃপ ও পক্ষী শ্রেণীর বৈশিষ্ট্য বর্তমান। হয়েছে না হয়নি? দেখো, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জীবাশ্ম ঘটিত প্রমাণ, তার মধ্যে মিসিং লিঙ্ক। হয়েছে না হয়নি? হয়েছে? হ্যাঁ কি না? ভালো করে দেখো, আমায় কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? আরে হ্যাঁ কি না? চল, এবার একটা জিনিস এর আন্ডারে আর একটা টপিক আমাদের জেনে নেওয়া দরকার, খুব ইম্পর্টেন্ট। সেটা তাকে বলতে পারি জীবন্ত জীবাশ্ম। মিসিং লিঙ্ক যেমন কোনো লিঙ্ক পাচ্ছি না, তেমনি জীবন্ত জীবাশ্ম। এই জীবন্ত জীবাশ্ম বলতে কি বুঝি আমরা? কেউ বলতে পারবে? কোনো আইডিয়া আছে? কোশ্চেন কিন্তু খুব আসে। দেখো, এমন কোনো কিছু জীবাশ্ম আবিষ্কার হয়েছে, তাহলে সেটা বহু অতীতে, মানে বহুদিন আগে তার উৎপত্তি লাভ করেছিল। এবার দেখা গেছে তাদের সমসাময়িক জীবরা অবলুপ্ত ঘটে গেলেও তারা কোনো রকম পরিবর্তন ছাড়াও বর্তমানে টিকে রয়েছে। তাদের কি বলতে পারি? সেই সমস্ত জীবদের বলা হয় জীবন্ত জীবাশ্ম। হ্যাঁ কি না? লিখে নাও। যেসব জীব অতীতে উৎপত্তি লাভ করে কোনো রকম পরিবর্তন ছাড়াই টিকে রয়েছে, কিন্তু তাদের নোট ডাউন করে নাও, তাদের সমসাময়িক সকলের কি হয়েছে? সকলেই পুরোপুরি অবলুপ্ত ঘটেছে, সকলে অবলুপ্তি ঘটেছে। ওকে, এদের কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম। যার এক্সাম্পল কি? লিখে রাখো রাজ কাঁকড়া, খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল, লিখে রাখো রাজ কাঁকড়া। নেক্সট এক্সাম্পল লিখবে পেরিপেটাস, যেটা আমি আগেও বলেছি, পেরিপেটাস। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জীবন্ত জীবাশ্মের এক্সাম্পল। বলো, প্রত্যেকে নোট ডাউন করেছে? ইয়েস অর নো রেসপন্স করো। হ্যাঁ কি না? দেখো, এই টপিকটা অতটাও সেই রকম ইন্টারেস্টিং তোমাদের নাও মনে হতে পারে, কিন্তু আমাদের এগুলো পড়ে রাখতে হবে। বোঝা গেছে? বলো, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো? এইগুলো সবগুলোই, এই একদম এতটা পর্যন্ত আজকে যতটা বললাম, এগুলো হচ্ছে অভিব্যক্তির সপক্ষে প্রত্যেকটা প্রমাণ দিচ্ছে। হ্যাঁ কি না? এই জীবন্ত জীবাশ্মও প্রমাণ দিচ্ছে, মিসিং লিঙ্কও প্রমাণ দিচ্ছে। জীবন্ত প্রমাণ দিচ্ছে যে এই রাজকাঁকড়া পেরিপিটাসের কোনো রকম কোনো অভিব্যক্তি ঘটেনি। মিসিং লিঙ্ক প্রমাণ দিচ্ছে যে আর্কিওপটেরিক্সের মধ্যে এমন কোনো জীবগোষ্ঠীর অস্তিত্ব পাওয়া সম্ভব যার মাঝের আমাদের অনেক কোনো তথ্য পাওয়া যায়নি বলে এদের কোনো ক্রনোলজি বা এদের কোনো লিঙ্কটা আমরা বুঝতে পারছি না। সেই একইভাবে আমরা প্রমাণ পাচ্ছি যে সংরক্ষণকারী প্রাণী, দেখা যাচ্ছে যে এরকম চারটে এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছি যে এমন কোনো জীবদেহ বা এমন কোনো প্রাণী আবিষ্কার সম্ভব হতো যারা দু ধরনের পর্ব বা জীবের মধ্যে সংযোগ রক্ষা করে। নিষ্ক্রিয় অঙ্গ, কারোর ক্ষেত্রে নিষ্ক্রিয়, কারোর ক্ষেত্রে সক্রিয়, এগুলো প্রত্যেকটা অভিব্যক্তির প্রমাণ। বোঝা গেল? দেখো, এই অভিব্যক্তি বড় টপিক, বড় ক্লাস। প্রথম ক্লাসে আমরা ডিসকাস করলাম অভিব্যক্তি কাকে বলে, জীব সৃষ্টির বিভিন্ন ইতিহাস, বিভিন্ন মডেল, বিভিন্ন তত্ত্ব, তার সঙ্গে আলোচনা করলাম সপক্ষে প্রমাণ। তাহলে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ক্লাসে আমি কী আলোচনা করবো ভালো করে শুনে নাও। বৃহস্পতিবার আলোচনা করব, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। সেখানে আমরা ডিসকাস করে নেব প্রথমেই ঘোড়ার বিবর্তন। কোশ্চেন আসে, আমার সিলেবাসে রয়েছে। ঘোড়া এখনও পর্যন্ত আমরা দেখছি ঘোড়ার বিভিন্ন সাইজের বা বিভিন্ন ধরনের ঘোড়া দেখতে পাওয়া যায়। ঘোড়া যুগ অনুযায়ী একদম ইওসিন যুগ, অলিগোসিন যুগ, মায়োসিন যুগ, প্লায়োসিন যুগ, প্লিস্টোসিন যুগ অনুযায়ী পরপর ঘোড়া কীভাবে ঘোড়ার নাম পরিবর্তন হচ্ছে বা ঘোড়ার কীভাবে ধারাবাহিকতা চেঞ্জ হচ্ছে, যা আমরা জীবাশ্ম থেকে প্রমাণ পাচ্ছি। এটা হবে আমাদের পরের দিনের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা আলোচনা করব মানুষের বিবর্তন, যেটা খুব গুরুত্বপূর্ণ।
যেখানে দেখব আমরা যে যুগের সঙ্গে সঙ্গে কীভাবে মানুষের মুখমণ্ডল বা মস্তিষ্কের সাইজের পরিবর্তন ঘটছে, আচার আচরণ, খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটছে। শোনা যাচ্ছে না। দেখো, প্রথমে আমরা ঘোড়া করার পরে মানুষ করব। মানুষ কমপ্লিট হয়ে গেলে বিভিন্ন তত্ত্ব অর্থাৎ ল্যামার্ক এবং ডায়নের তত্ত্ব নিয়ে পুরোপুরি আলোচনা করব, হ্যাঁ কি না? তাহলে পরবর্তী 4টে টপিক আমার বাকি রাখলাম। 4টে টপিক কী কী? একটা ফার্স্ট ঘোড়ার বিবর্তন, সেকেন্ড মানুষের বিবর্তন, থার্ড হচ্ছে ল্যামার্কবাদ ও ডারউইনবাদ। তার সঙ্গে আরও কিছু ছোটো ছোটো ব্যাপার রয়েছে, যেমন হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলে এই টপিক শেষ হবে। তাহলে বৃহস্পতিবার ক্লাসটা একটু ইম্পর্টেন্ট ক্লাস, প্রত্যেকে উপস্থিত থেকো, যেখানে আমরা এর পরবর্তী টপিকগুলো কিন্তু ডিসকাস করে নেব। হয়েছে? চলো তাহলে আজকে এতটাই।